তোমার আড়ালে পার্ট 13। সুবা আর আরশ ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। সুবা নিজের মতো খাচ্ছে, আরশ পাশের চেয়ারে খাবার সামনে নিয়ে বসে আছে, খাচ্ছে না। সুবা বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে, কিন্তু কিছু বলছে না। এত সময় ধরে সুবা আরশকে এভাবে বসে থাকতে দেখে, খেতে না দেখে, কিছু না বলে থাকতে পারলো না। তাই সুবা আরশের দিকে বেখেয়ালিভাবে তাকিয়ে মৃদু আওয়াজে বলতে লাগে, কিছু খাচ্ছেন না যে? ভালো লাগছে না বুঝি? আরশ ঠোঁটের কোণে হালকা হাসি এনে নিজের দু হাত উপরে তুলে হাতের ব্যান্ডেজ দেখিয়ে বলল, আসলে রান্না করতে যেয়ে হাতটা কিছুটা পুড়ে গেছে, তাই খেতে পারছি না। শোভা আরশের হাতের ব্যান্ডেজ দেখে বেশ কষ্ট লাগছে। আরশ আবার বলল, মানে তুমি যদি একটু কষ্ট করে খাইয়ে দিতে তাহলে আমি ব্রেকফাস্টটা করতে পারতাম। আর কি সুবাহর আরশের কথায় বেশ মায়া হয়। সুবাহ মৃদু স্বরে বলতে লাগে, ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু তা আবার অন্য কোনো কিছু ভেবে নেবেন না প্লিজ। আমি জাস্ট আপনার হেল্প করছি, আর কিছু না। আরশ বাধ্য ছেলের মতো নিজের মাথা নাড়ালো। সুবাহ প্লেট থেকে খাবার তুলে নিজে হাত আরশকে খাইয়ে দেয়। আরশ মুগ্ধ নয়নে শোবার দিকে তাকিয়ে আছে। শোভা সেদিকে নজর না দিয়ে আরশকে খাইয়ে দিতে বিকেলের দিকে শোভার বারান্দায় দাঁড়িয়ে সব মিলে আরশের নেশা ধরিয়ে দিচ্ছে। আরশের ইচ্ছে তো করছে শোভার মাঝে ডুব দিতে, কিন্তু তা হয়তো এই মুহূর্তে সম্ভব না, কারণ শোভা রেগে যাবে। আর আরশ চায় শোভা নিজের মন থেকে সব মেনে নিয়ে তাকে আপন করুক, তারপর না হয় নিজের শোভাকে নিজের মনের মতো করে ভালোবাসবে। আরশ শোভার কাছে যেয়ে তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে শোভার দিকে তাকিয়ে বলে, কি ভাবছো? চোখ বুজে শোভা আগের মতো চোখ বন্ধ করেই মৃদু হাসির রেখা ঠোঁটে ফুটিয়ে বলে, কিছু ভাবছি না। সময়টা অনুভব করার চেষ্টা করছি, তা বেঁধে রাখার চেষ্টা করছি। চোখের পাতায় কিন্তু কি অদ্ভুত দেখেন, বারবার সব ছুটে যাচ্ছে। আরও আগের মতো শোভার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে লাগে, সময়কে কখনো বাধা যায় না, এটা করার চেষ্টা করাও বৃথা। সময় তো চলমান নদীর ধারার মতো, তার নিজ গতিতে চলে যাবে। তাই তো আমার জীবনটাও সময়ের সাথে সাথে সব কিছু অগোছালো করে দিল। কিছু ভয়ঙ্কর স্মৃতি যা মনে করলে আমাকে তিলে তিলে শেষ করে দিতে লাগে, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। আফসোস যদি সময়টাকে বেঁধে রাখতে পারতাম আর তা পরিবর্তন করতে পারতাম, তাহলে তাহলে শোভার প্রত্যেকটা কথা তাকে আঘাত দিচ্ছিল। সে জানে শোভাও কোনো ভয়ঙ্কর স্মৃতির কথা বলছে। পুরনো স্মৃতি মোছা যাবে না, কিন্তু নতুন স্মৃতি তো গড়া যাবে, যা পুরনো ভয়ঙ্কর স্মৃতিগুলোকে ভুলিয়ে দিলে নতুন করে সব শুরু করলে কি হয় না? আমাকে কি শেষবারের মতো সুযোগ দেওয়া যায় না? শোভা আরশের দিকে তাকিয়ে দেখে সে করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে। তার দিকে চোখে স্পষ্ট অনুতাপ দেখা যাচ্ছে। শোভা চাওয়ার পরও তার চাইনি অপেক্ষা করতে পারছে না। শোভা আরশের এই অচাহনিকে অপেক্ষা করে কিছু করতে পারছে না। কোথাও সে নিজের মনের কাছে বাধা পড়ে গেছে। শোভা আরশের কোনো কথার উপর না দিয়ে আবারও আগের মতো সমুদ্রের দিকে তাকিয়ে আছে গভীরভাবে। আরশ শোভার মন খারাপ লক্ষ্য করে শোভার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলে, গান শুনবে? শোভার আরশের কথায় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে। তারও বেশ গান শুনতে ইচ্ছে করছে। আরশের কণ্ঠে গান শোনাটা তো তার নেশা, যাতে বারবার সে মাতাল হয়ে পড়ে। শোভার কোনো উত্তর না পেয়ে আরশ মুচকি এসে শোভাকে নিজের কোলে উঠিয়ে নেয়। শোভা আরশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরশ শোভাকে কোলে করে বারান্দায় রাখা সোফায় বসে। শোভা আরশের কোল থেকে উঠতে চাইলে আরশ পিছন থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শোভাকে। শোভা নড়তে পারে না। শোভা বেশ ভালো করেই বুঝে গেছে সে আরশের বাহুডোর থেকে ছাড়া পাবে না।
তাই এভাবেই বসে থাকা তার জন্য উত্তম। তাই চুপচাপ শোবার আরসের বুকে হেলান দিয়ে বসে থাকে। আরস মুচকি এসে সোফার পাশে থেকে গিটারটা হাতে নিয়ে গিটারের টুং টাং সুর তুলতে লাগে। শোভা আরসের বুকের উপর নিজের শরীরের পুরো ভর ছেড়ে দেয়, তাকিয়ে গাইতে লাগে। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোড় আর পাবো না, পাবো না ক্ষমা। ছেড়ে দিলে সোনার গোড় আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ভুবন মোহনে গোরা কোনো মনিজ কোনো মণিজনার মনোহীরা ভুবনে গহনে গোরা কোনো মণিজনার মনোহারা বকাইছ। শোভা মুগ্ধ হয়ে আরসের গান শুনছে। তার কাছে আরসের গান গাওয়াটা একটা নেশার মতো কাজ করে, যা শোনার পর সে দুনিয়াদারি সব ভুলে যায়। আরস গান শেষ করে গিটারটা সোফার পাশ দাঁড় করিয়ে শোভার গাড়ে নিজের মুখ ডুবায়। সেখানে আলতো করে নিজের ঠোঁটে স্পর্শ দিতে লাগে। আরসের স্পর্শে শোভা আস্তে আস্তে আরসের মধ্যে ডুবে যাচ্ছে। আরসের ঠোঁটের স্পর্শগুলো ক্রমশই গভীর হতে লাগে। আজ শোভাও আরসকে বাধা দিচ্ছে না, আর দিবেই কি করে? সে নিজেই তো আরসের স্পর্শে ডুবে আছে। আরসের ঠোঁট জোড়া শোভার ঠোঁটগুলোকে নিজের আয়ত্তে করে নিয়েছে। তারপর হুট করে শোভাকে কোলে করে রুমের দিকে এগোতে লাগে। আজ না হয় আর একবার তার ভালোবাসাকে ভালোবাসা বেঁধে রাখবে, নিজের করে নিবে নতুন করে। আগের বার আপন করে নিলেও ছিল সংশয় প্রতিশোধ, কিন্তু এবার না আছে কোনো প্রতিশোধ, না আছে কোনো সংশয়, শুধুই রয়েছে তাদের ভালোবাসা। সুবাহর অভিমানের আবরণটাও আজ হয়তো সরে গেছে। নতুন করে আবার এক হবে, দুজনের হবে। ঘড়িতে রাত 7টা বাজতে চলেছে। শোভা আরসের খালি বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আরস শোভার শরীরে চাদর দিয়ে ঢেকে থাকে, আরও গভীরভাবে নিজের সাথে জড়িয়ে। আরসের নজর শোভার দিকে গভীরভাবে। শোভাকে দেখছে। আজ তার বেশ শান্তি লাগছে। সে তার ভালোবাসাকে হারিয়ে আবার নতুন করে পেয়েছে। এই মেয়েকে ভুল বুঝে কতই না কষ্ট দিয়েছে, নিজের থেকে দূরে রেখেছে, যাকে পাবার জন্য সে পাগল ছিল। সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য তাকে পেয়েও সে হারিয়ে অন্য কারো ভুলে অন্যায়ের শাস্তি তাকে দিয়ে গেছে, তার সাথে অন্যায় করেছে। কিন্তু এখন থেকে কখনোই নিজেদের মধ্যে না কোনো ভুল বোঝাবুঝি আসতে দিবে, না কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিবে। শোভাকে তার প্রাপ্য পুরো ভালোবাসাটা দিবে, যা থেকে সে তাকে বঞ্চিত রেখেছিল। এসব ভাবতে ভাবতে আরস শোভার কপালে চুমু দেয়। কপালে আরসের ঠোঁটে স্পর্শ পড়তেই শোভার ঘুম ভেঙে যায়। শোভা আলতো করে ঘুম চোখে আরসের দিকে তাকায়। আরসের চেহারায় ঠোঁটের কোণে মৃদু হাসি দেখে শোভার মুখে হাসি ফুটে ওঠে। আরস শোভাকে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, গুড ইভিনিং বউ, ঘুম কেমন হলো? শোভা উত্তরে লজ্জা মাখা হাসি দিয়ে আবার আরসের বুকে মুখ লুকায়। আরস শোভার চুলে হাত বোলাতে বোলাতে বলে, সরি জান, তোমার সাথে খুব বেশি অন্যায় করে ফেলেছি। তোমাকে না ভুল বুঝে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। যেখানে তোমার শুধু ভালোবাসা পাবার কথা ছিল, সেখানে আমি তোমার সাথে বারবার খারাপ ব্যবহার করে গেছি। আমি সত্যিটা আড়ালে ছিলাম, নিদ্রার বলা মিথ্যা কথাগুলো মেনে নিয়েছি। হুস। সুবা উঁচু হয়ে আরসের মুখে আঙ্গুল রেখে তাকে থামিয়ে দেয়। তাকে বলতে না দিয়ে নিজে তার চোখে চোখ রেখে মৃদু স্বরে বলল, যা হয়েছে তাতে আপনার একার কোনো দোষ ছিল না, আমারও দোষ আছে। আমি পরিবারের কিছু মুখোশধারী আপন মানুষের কথায় আপনাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম,
একবার আপনার দিকটা ভেবে দেখিনি, আপনার ভালোবাসার কথা ভেবে দেখিনি, স্বার্থপরের মতো নিজের পরিবারের কথা ভেবে দাদির আর নিদ্রার কথা মতো আপনাকে ধোঁকা দিতে রাজি হয়ে গিয়েছি। অথচ আপনার ভালোবাসার দিকটা ভেবে দেখিনি। আপনার রাগ করাটা আমার সাথে স্বাভাবিক ছিল, কিন্তু সেদিন আপনার মুখে সেসব কথাগুলো মেনে নিতে পারিনি। বেশ কষ্ট লাগছিল তা শুনে। সবার তাচ্ছিল্য অপমান মেনে নিতে পারবো, কিন্তু আপনার মুখে সেসব কথা শুনতে পারবো না। সেদিন যখন আপনি আমাকে চরিত্রহীন বলেছিলেন, আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করেছিল, বাঁচার ইচ্ছেটা মরে গিয়েছিল, তাই এমন একটা স্টেপ নিয়েছিলাম। আরও সবার মুখে কিছুটা চেপে ধরে নিজের মুখের কাছে এনে তার চোখে চোখ রেখে বলল, তুমি জানো তোমাকে ওই অবস্থায় দেখে আমার কী অবস্থা হয়েছিল? আমার জান বেরিয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। সেদিন রাতে যা বলেছিলাম তার আগের মাথায় বলেছিলাম, উল্টাপাল্টা যা তা বলে ফেলেছি। পরে যখন নিজের ভুলটা বুঝতে পেরে রুমে ফিরেছি, তোমাকে এই অবস্থায় দেখে আমার যেন পুরো দুনিয়া থমকে গিয়েছিল। পাগলের মতো হয়ে গিয়েছিলাম। কথা দেওয়া আর কখনো এমন কিছু করবে না। যত ভুল বোঝাবুঝি রাগারাগি হোক না কেন, দুজন শান্তভাবে নিজেদের মধ্যে মিটিয়ে নেব। কথা দাও। শোভা মুচকি এসে আরশের হাতে হাত রেখে বলে, কথা দিলাম আর কখনো এমন কিছু করব না, প্রমিস। আরশ টুপ করে সুবাহর কপালে চুমু দিয়ে দেয়। হঠাৎ আরশের হাত দিকে চোখ যেতেই সুবাহ বলতে লাগে, আপনার না হাত পুড়ে গিয়েছিল, হাতে ব্যান্ডেজ ছিল, এখন তো দেখছি হাত পুরো ঠিক। আরশ মাথা চুলকাতে বলল, ইয়ে মানে? শোভা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, ইয়ে মানে কি? আরশ টেডি হাসি দিয়ে আমতা আমতা করে বলতে লাগে, তোমার হাতে খাওয়ার জন্য মিথ্যা বলেছি, আমার হাত কিছু হয়নি। শোভা নাক ফুলিয়ে আরশের গলার দিকে হাত বাড়িয়ে বলল, তার মানে আমাকে বোকা বানিয়েছেন? জানেন আমার কতটা খারাপ লাগছিল আপনার হাতে ব্যান্ডেজ দেখে? আই উইল কিল ইউ। আরও শোভার হাতটা আটকিয়ে নিজের বুকের মাঝে শোভাকে ফেলে চোখ টিপ মেরে মাতাল কণ্ঠে বলল, এমনিতেও আগের থেকে তোমাতে আমি ঘায়েল হয়ে আছি, তোমার হাতে মরতেও রাজি। জান চলবে।